রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যারা সংবাদকর্মী থাকেন তারা দায়িত্ব পালনরত অবস্থায় যদি এভাবে নিহত হন, শহীদ হন এবং তারা 1 বছর অতিবাহিত হওয়ার পরেও যদি দৃশ্যমান বিচারিক যে প্রক্রিয়ার অগ্রসরতা যদি আমরা সেভাবে অনুভব না করি, এটি খুব স্বাভাবিক যে আমাদের মধ্যে একটি কষ্ট এবং দুঃখ সৃষ্টি হবে, এটি স্বাভাবিক। আজকে সিলেট, আমরা জানি যে শুধু সিলেট নয়, সারা বাংলাদেশে বিগত যে রিজিম ছিল আপনারা জানেন, আমরা যে ফ্যাসিবাদ বলি, সেই ফ্যাসিবাদের সাথে যারা দীর্ঘদিন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তারাই মূলত আজকে জুলাই এবং আগস্ট 24-এ সেই ফ্যাসিজমকে রক্ষার জন্য সক্রিয় ছিলেন এবং সেক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী এবং সংবাদকর্মী পর্যন্ত আপনাদের কমিউনিটির অনেকেই ছিলেন যারা সেই রিজিমকে রক্ষার জন্য কাজ করেছিলেন। সরকারি কর্মকর্তারাও সেখানে অগ্রসর ছিলেন সেই রিজিমকে রক্ষার জন্য। কারণ ফ্যাসিজমের যারা সুবিধাভোগী ছিল তারা সব সময় চেয়েছিল ফ্যাসিজম টিকে থাকুক এবং অনেকে প্রত্যাশা করেছিলেন এই ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে পারলে তারা ভবিষ্যতে তাদের ভাগ্যের পরিবর্তন হবে, তারা যে উচ্চতায় আছেন বর্তমানে বা সেই সময় ছিলেন তার চেয়ে ভবিষ্যতে আরো উচ্চতায় উন্নীত হবেন। অনেকে ভেবেছিলেন পুলিশ যে কাজটি করেছে, আমি মনে করি যে দীর্ঘ ফ্যাসিবাদের যে এখানে অবস্থান ছিল তাতে শুধু ফ্যাসিস্ট ছাড়া তারাই শুধু নয়, সাধারণ মানুষও ধরে নিয়েছিলেন যে কি অনন্তকাল চলমান থাকবে। বিশেষ করে 7ই জানুয়ারি নির্বাচনের পরে যখন এই সরকার সেই সময় টিকে ছিল তখন সবাই ভেবেছিলেন এই ফ্যাসিজমের আর পতন হবে না। আমরা আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ রাব্বুল আলামিন যিনি সব কিছুকেই উনি পরিবর্তন করতে পারেন, উনি ইচ্ছে করলে সব কিছুই করতে পারেন। সেই মহান আল্লাহ তাআলার ইচ্ছায় এই রিজিমের পরিবর্তন হয়েছে। আমরা হাবিবুর রহমান বলেছেন যে এই রিজিমের পরিবর্তন যদি না হতো তাহলে হয়তো এখনকার পুরো আজকে যারা সামনে দেখছেন তাদের কাউকে হয়তো দেখতে পেতেন না এবং এই অবস্থান থেকে বা এই অবস্থা থেকে আমরা মুক্ত থাকতাম না। আজকে সেই জন্য আপনাদের প্রতি আমাদের আত্মার একাত্মতা আছে। আজকে এই জন্যই আমরা মনে করি যে আপনাদের অনুভূতির সাথে আমাদের অনুভূতির কোনো ফারাক নেই। আমরা রাষ্ট্রের সেই সময়ে যারা ফ্যাসিজমকে দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, তাদের বিচার চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত হবে কি আমরা মনে প্রাণে আন্তরিকভাবে কামনা করি। এখন কথা হলো আজকে আমরা কতটুকু অগ্রসর হলাম সেটি মৌলিক বিষয়। আমাদের মুক্তার হোসেন সাহেব বলেছেন যে পুলিশের মধ্যে অনেকে আছে যে সহকর্মীকে রক্ষা করার জন্য হয়তো সেভাবে আন্তরিকভাবে কাজ করছে না। আমরা এই রিজিম চেঞ্জ হওয়ার পরে আমরা দেখেছি সচিবালয়ে, আমি তখন মন্ত্রণালয়ে ছিলাম, সচিবালয়ের ভিতরে সেই সময় দেখেছি অনেকেই যারা সেই সময়ে ছিলেন, সচিব ছিলেন অথবা বিভিন্ন জায়গায় ছিলেন, তার দীর্ঘদিন সেখানে ছিলেন। আমরা ভিতরে আন্দোলন সংগ্রাম করে আমরা চিহ্নিত করে যে কারা দুর্বৃত্ত ছিল, কারা ফ্যাসিজমের সহযোগী ছিল, তারা সক্রিয়ভাবে ফ্যাসিজমকে দীর্ঘায়িত করার টিকিয়ে রাখার জন্য কাজ করছে, তাদের নাম ধীরে 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 অনেকেই পরিবর্তন হয়েছে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, কেন এটি দীর্ঘায়িত হচ্ছে? মূল প্রশ্ন হলো যে বিপ্লবের পরে অথবা অভ্যুত্থানের পরে বিপ্লবীদের যদি সরকার গঠিত না হয় তাহলে সেখানে যারা অবিপ্লবী, যারা এই বিপ্লবের সুবিধাভোগী, যারা বিপ্লবের আগে যাদেরকে কোথাও দেখা যায় না তাদেরকে যখন এখানে নিয়ে আসা হয়েছে তারা বিপ্লবের স্পিরিটটা তারা কতটুকু বুঝতে পারছেন সেটি একটি বড় প্রশ্ন। এবং সেই জন্যই আজকে শহীদ আবু তোরাবের ভাই যেভাবে ফিল করছেন, আপনারা সংবাদ কর্মী যারা সহকর্মী হিসেবে ফিল করছেন, এলাকাবাসী যারা যেভাবে ফিল করছেন, আজকে হয়তো তারা সেভাবে ফিল করছেন না এবং এটি একটি বড় প্রশ্ন এবং এই প্রশ্ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আজকে অনেকে অনেক কথা বলেছেন, সব কথা আমি বলতে পারবো না।
কিন্তু প্রশ্নটি আমার মধ্যে আছে এবং যে কারণে এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন সময়ে কথা বলেছি। আজকে সেই জন্যই আমি একটু আগে এসএমপি কমিশনার মহোদয়ের সাথে কথা বললাম, এই মামলার অগ্রগতি সম্পর্কে জানার চেষ্টা করলাম। উনি আমাকে যেটি বললেন সেটি হলো যে এখানে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তারা একটি অংশ তদন্ত করছে যেটি মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট, আর এখানে পিবিআই আরেকটি অংশ তদন্ত করছে। তো এই দুটি অংশ, এবং উনি বললেন আইসিটি থেকে কয়েকদিন আগে একটি প্রতিনিধি দল এসেছিলেন তদন্তের জন্য। আমরা মনে করি যে তদন্তটি চলমান আছে, আর তদন্ত আপনারা জানেন বিচারিক প্রক্রিয়ায় তদন্ত রিপোর্ট সাবমিশনের সাথে সাথে যাদেরকে অ্যাকিউজ করা হবে, চার্জশিটে যাদেরকে সেন্টার করা হবে, তাৎক্ষণিকভাবে তাদের এগেইনস্টে ওয়ারেন্ট ইস্যু হবে। তো বিচারিক প্রক্রিয়ার কিছু বিষয় আছে যে কারণে আমরা মনে করছি যে এই সময়টি ক্ষেপণ হচ্ছে। আপনারা যারা সেই সময়ে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, সাক্ষী হিসেবে যাদের সাক্ষ্য প্রদানের বিষয় ছিল, তারা আমরা মনে করি যে পিবিআই এর সাথে কথা বলতে পারেন। আমি আহ্বান জানাবো, আমি তো বলবোই, আপনারা আপনাদের লেভেল থেকে পিবিআই এর সাথে কথা বলতে পারেন। আমি এটি আপনাদের জন্য আমি একটি বলা যায় প্রস্তাব দিচ্ছি। আপনারা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আপনারা কথা বলতে পারেন, সেখানেও আপনাদের এখান থেকে অথবা ওখানে যারা প্রতিনিধি আছেন অথবা ক্রাইমস ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর আছেন তাজুল ইসলাম ওনার সাথে কথা বলতে পারেন। আপনাদের আমি পথ দেখাই দিচ্ছি, এবং এই বিষয়টি নিয়ে আপনাদের যত সাক্ষ্য প্রমাণ ডকুমেন্টস যা কিছু আছে, আমি জেনেছি যে সেখানে সাংবাদিক, উনি একজন ফটো সাংবাদিক হিসেবে উনি প্রথমত নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, পরবর্তীতে পারফরমেন্সের কারণে ওনাকে আজকে স্টাফ রিপোর্টার হিসেবে সেখানে জাহাঙ্গীরবাদের পদায়ন করা হয়েছিল। সুতরাং উনি একজন ভালো সাংবাদিক ছিলেন, সংবাদকর্মী ছিলেন, ব্যাপারে কোনো কথা নেই। উনি সাহসী একজন সংবাদকর্মী ছিলেন, এই ব্যাপারে কথা নেই। উনি দেশপ্রেমিক একজন নিবেদিত প্রাণ সাংবাদিক ছিলেন, এই ব্যাপারে কোনো কথা নয়। এবং আপনারা যে সাক্ষ্য দিয়েছেন তাতে উনি একজন আদর্শস্থানীয় মানুষ ছিলেন, এই ব্যাপারে কোনো কথা নয়। সুতরাং ওনার বিচার অবশ্যই প্রক্রিয়াগত কোন দীর্ঘ সূত্রিতার মধ্যে যেন না করে, সেই জন্য সবাইকে, আমরা জানি এদেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে নিষ্ঠুরভাবে, নির্মমভাবে। ইভেন পুলিশের ছেলেকে পুলিশ গুলি করে মেরেছে। আপনারা জানেন যে শহীদ সম্ভবত ওনার নাম হলো হাসান। সেই হাসানকে যখন তার বন্ধু ইমাম হাসান নিয়ে যাচ্ছিল, আহত বন্ধুকে যখন আপনারা ছবি দেখেছেন, ভিডিও দেখেছেন, সেখানে পুলিশ গ্রেজুয়েট ইন্সপেক্টর সম্ভবত তদন্ত, উনি এই কাজটি করেছেন, সামনে এসে গুলি করে মৃত্যু নিশ্চিত করেছেন। আজকে আমাদের সবচেয়ে বড় বিষয় হলো যেটি আমরা জানি না সরকারি কর্মচারী কি করতে পারে, কতটুকু করতে পারে, কতটুকু করতে পারে না। ফ্যাসিজমের বিষয় হলো ফ্যাসিজম যখন জন্মগ্রহণ করে সে টিকে থাকার জন্য জন্মগ্রহণ করে, এবং ফ্যাসিজমের সবচেয়ে বড় অস্ত্র হলো সে সকল কিছুকে নিজের আয়ত্তে নিয়ে পরায়ত্ত করে সেই ফ্যাসিজমকে চিরস্থায়ী করতে চায়। সেটি অটোক্রেসি, সেটি মিলিটেন্সি, সেটি মানবতা বিরোধী অপরাধ, সেটি হত্যা, সেটি গুম, সেটি নির্যাতন, নিষ্ঠুরতা, যেটি হোক না, ফ্যাসিজমের চরিত্র হলো এটি। এবং ফ্যাসিজম জনগণকে ভয় পায়, ফ্যাসিজম জনসাধারণের কাছে যেতে ভয় পায়, যে কারণে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। যদি সেটি হতো তাহলে এই ফ্যাসিজম দীর্ঘায়িত হতে পারত না। যদি ব্যুরোক্রেসি তাকে সাপোর্ট না করতে হতে পারতো না, যদি ব্যবসায়ীরা সাপোর্ট না করতে টিকতে পারতো না, যদি সংবাদ কর্মীরা সেখানে তেলবাজি না করতে পারতো না, জনগণের সকল সেগমেন্টের। এবং আমি এটিও বলি যে আজকে নীরবতাও এক ধরনের অপরাধ। হাদিসে আছে, আপনি যদি কোনো অন্যায় হতে দেখেন, ক্ষমতা থাকলে সেটি শক্তি দিয়ে, শক্তি প্রয়োগ করে সেটি বন্ধ করে দিতে হবে। ইমানের 1 নম্বর স্টেজ। আপনি শক্তি প্রয়োগ করতে পারছেন না, শক্তি নাই, আপনি মুখে বলতে পারেন, সেটি ইমানের 2য় স্তর। আর মনে মনে ঘৃণা করবেন, এটি হলো সর্বনিম্ন স্তর। তবে এটি এখানে থেমে যাওয়ার কোনো কারণ নাই। আপনি যখন আবার বলার সক্ষমতা অর্জন করবেন, তখন আপনি প্রতিবাদ করবেন। আবার যখন সক্ষমতা অর্জন করবেন সে অন্যায়কে বন্ধ করে দেওয়ার জন্য, আপনি সেটি হাতের শক্তি প্রয়োগ করে সেটি বন্ধ করতে হবে আপনাকে। এটি হলো ইমান। আজকে বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় যে তাদের নীরবতার মাধ্যমে বিশাল একটি অংশ, কোটি কোটি মানুষ একটি ফ্যাসিজমকে
পুরোপুরি উৎখাত করতে কতজন মানুষের প্রয়োজন? নিরস্ত্র মানুষ আপনারা দেখেছেন কয়েক লক্ষ মানুষ, এদেশে মানুষ 18 কোটি 20 কোটি কেউ বলে। ঢাকা শহরে কতজন মানুষ রাস্তায় নেমেছিল? কয় লক্ষ মানুষ, তাতেই ফ্যাসিজম উৎখাত হয়ে চলে গেছে। এই জন্য আমি বলি সংঘবদ্ধ থাকতে হবে, নাম্বার 1। সেকেন্ড হলো অন্যায়কে ঘৃণা করে বসে থাকলে হবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। এবং থার্ড হলো যে আপনারা প্রত্যেকটা জায়গায় যেখানে ফ্যাসিজমের যে জায়গাগুলোতে ফ্যাসিজমের ক্ষমতার উৎসগুলোকে উৎপাদন করতে হবে, এবং তাহলেই আপনি ফ্যাসিজমকে পুরোপুরি উৎপাদন করতে পারবেন। আজকে মনে করেন ফ্যাসিজম সাময়িকভাবে মিসিং নাই, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু প্রচ্ছন্নভাবে ফ্যাসিজম আছে। অনেক জায়গায় আত্মগোপনে আছে, অনেক জায়গায় ছদ্মবেশে আছে, অনেক জায়গায় দেশের বাইরে আছে, অপেক্ষমান, একটা সময়ের অপেক্ষা করছে, একটা সুযোগের অপেক্ষা করছে। অনেকে আবার ফ্যাসিজমকে ইনভাইট করছেন, অথবা ফ্যাসিস্টদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন বিভিন্ন ভাবে। আমি বলি যদি এটি হয় তাহলে ভবিষ্যতে শহীদ আবু তুরাবের মতো অসংখ্য শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। এবং সেই জন্য আমি বলি আপনারা যে যেখানে আছেন ঐক্যবদ্ধ থাকেন, বিচার হবে, শাস্তি হবে, সবকিছু হবে, কিন্তু ষড়যন্ত্র চলমান। আজকে ষড়যন্ত্র যদি এখানে কোনোভাবে স্পেস করে নিতে পারে তাহলে কোনো কিছুই হবে না, আমি বলে দিচ্ছি আপনাদের। আর অনেক অপরাধের আপনারা দেখেছেন দীর্ঘদিন পরে, কারণ যে ফৌজদারি অপরাধের কোনো কখনোই এটি টাইম বার হয় না, তামাদি হয় না। আপনি 100 বছর পরে ফৌজদারি অপরাধের আপনি বিচার করতে পারেন সাক্ষ্য এবং প্রমাণ দিয়ে। এবং সবচেয়ে বড় বিষয় যেটি হলো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এখানে যে সাক্ষ্য প্রমাণের সাক্ষ্য আইনে কিছু পরিবর্তন আনা হয়েছে, এবং সাক্ষ্য আইন আগে যে জটিলতা ছিল যে কনফার্ম হতে হবে বিভিন্ন ভাবে, এখানে একজন সাক্ষীও যদি প্রকৃত সাক্ষী সাক্ষ্য প্রদান করে, প্রকৃত সাক্ষী হয়, তাহলে সে একজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতেও সর্বোচ্চ শাস্তি হওয়ার বিধান রয়েছে। তো আমি মনে করি শহীদ আবু তুরাবের এখানে ভিডিও ক্লিপস আছে, এখানে শহীদ আবু তুরাবের বিষয়গুলো যেগুলো বলেছেন, আশেপাশে কারা ছিল, 18 জন আসামির কথা বলেছেন। এই 18 জন আসামির মধ্যে 2 জন আমি শুনেছি যে একজন কনস্টেবলের কাছ থেকে অস্ত্র হাতে তুলে নিয়ে গুলি করে, যে সম্ভবত একজন এডিসি, আমি জানি না, যদি আমি সঠিক বলে থাকি, দস্তগীর, উনি অ্যারেস্ট হয়েছেন, সম্ভবত উনি গুলি করেছেন। আজকে যে অতি উৎসাহ, এই যে মনে করেন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি পেরিফেরি আছে, একটি ব্র্যাকেট আছে, বৃত্ত আছে, এর বাইরে আপনি যেতে পারবেন না। আজকে সেই বৃত্ত অতিক্রম করে অনেকে অতি উৎসাহী হয়ে অনেক কাজ করেছেন, সেগুলোর বিচার অবশ্যই হতে হবে। এবং আজকে না হলে আগামীকাল না হলে পরশু দিন অবশ্যই বিচার হবে। আজকে আপনারা জানেন সরকার কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছে। আমাদের ব্যুরোক্রেসিতে আমাদের সময় যারা 2018 সালের নির্বাচনে যারা এই দিনের ভোট রাতে করেছে, অনেককেই চাকরি থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। আমার অনেক ব্যাচমেটস যারা সেই সময় জেলা প্রশাসক ছিলেন, তাদেরকে বাড়ি চলে যেতে হয়েছে। পুলিশের মধ্যে অনেককেই বাড়ি চলে যেতে হয়েছে, অনেকের এগেইনস্টে মামলা হয়েছে। আমাদের মধ্যে অনেকের এগেইনস্টে মামলা হয়েছে। আপনারা জানেন আমাদের অনেক সিনিয়র তারা জেলখানার মধ্যে তারা আছেন এবং তাদের বিচার চলমান রয়েছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন 18 জন বিচার বিভাগের 18 জন সদস্য যারা জেলা জজ পর্যায়ের বিচারক, আমার ব্যাচমেটও রয়েছেন সেখানে বেশ কয়েকজন, তাদেরকেও বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং সব ক্ষেত্রেই বলতে গেলে ধীরে হলেও অনেক কাজ হচ্ছে। এবং আমি আবারও বলি, যদি বিপ্লবী সরকার হতো সেটি আরো ত্বরান্বিত হতো, আরো দ্রুততার সাথে এটি সম্পন্ন হতো। আজকে আপনারা দেখেছেন যে বিপ্লবের যারা অংশীদার তাদেরও প্রতিনিধিত্ব আছে সরকারের মধ্যে। আমি মনে করি যে তারা অবশ্যই, এবং জুডিশিয়ারি সেই জায়গাতে এই বিষয়গুলো বলা হয়েছে। বিচারিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য বলা হয়েছে, অপরাধীরা যাতে জামিনে বের হয়ে যেতে না পারে সেই বিষয়টি বলা হয়েছে, এবং সামগ্রিকভাবে এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য সেখানে আমরা আহ্বান জানিয়েছি। সেখানে আপনার অ্যাটর্নি জেনারেল মহোদয় ছিলেন, সেখানে আইসিটি যে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব ছিলেন, সেখানে আপনার আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় সচিব নাসিমুল গনি স্যার ছিলেন, সেখানে অন্যান্য সকল পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা ছিলেন। আজকের কথা হলো যে এই বিষয়গুলো ত্বরান্বিত করা। আপনি অনেক মামলা দেখেছেন, বছরের পর বছর, ইভেন যুগের পর যুগ চলমান আছে। আমরা চাই না শহীদ আবু তুরাব থেকে শুরু করে
এই সিলেটের যারা শহীদ হয়েছেন তাদের বিচারিক প্রক্রিয়া অথবা এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের বিচারিক প্রক্রিয়া দীর্ঘায়িত হোক। তো সেই জন্য আমি আহ্বান জানাবো যে আপনারা আপনাদের এখান থেকেও ভয়েস রেজ করেন, কোনো সমস্যা নাই। আজকে আমরা যে কথাগুলো বলছি সেগুলো আপনারা তুলে ধরেন, কোনো সমস্যা নাই। আমরা চাই রাষ্ট্র হোক জনগণের, আমরা চাই এদেশে আর কখনো ফ্যাসিবাদের জন্ম যেন না হয়, সেটি আমরা চাই। আমরা চাই যেন ভবিষ্যতে এই ধরনের ক্ষমতাকে চিরস্থায়ী চিরন্তন করার দুঃস্বপ্ন না দেখে, সেটিও আমাদের আকাঙ্ক্ষা। আমরা মনে করি আকাঙ্ক্ষার দিক থেকে আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই, তবে কথা হলো এটিকে বাস্তবায়ন করতে হবে। আজকে সামনে আপনারা দেখছেন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমাদের মধ্যে বা যারা এই ফ্যাসিজমের বিরোধী ছিল তাদের মধ্যে একটা ভাঙন ধরানোর জন্য কিছু চক্র সক্রিয় আছে, সেটি দেশের ভিতরেও আছে, দেশের বাইরেও আছে, সেটি বুঝতে হবে। আমি বলতে চাই আপনার যে কোনো ভাবেই হোক আপনাদের ভেতরে যে ঐক্য সেটিকে অক্ষুণ্ণ রাখুন। নিজেদের মধ্যে ছোটখাটো যে ভুল বোঝাবুঝি সেগুলো নিজেদের মধ্যে আলোচনা করে নিরসন করুন। ওই যে নেতৃবৃন্দ যারা আছেন, শীর্ষ নেতৃত্বে যারা আছেন, তারা নিজেরা বসেন। দূরত্ব বাড়ানোর কোনো সুযোগ নাই। দূরত্ব বাড়বে, যখন দূরত্ব বাড়বে সেই ফাঁক দিয়ে ফ্যাসিস্ট ঢুকে যাবে। এটি পৃথিবীর ইতিহাস। যুগে যুগে কালে কালে যত বিপ্লব ব্যর্থ হয়েছে, বিপ্লব যে টেকসই হয় নাই, সেটির মূল কারণই ছিল বিপ্লব উত্তর সময়ে বিপ্লবীরা কনসলিডেটেড হতে পারে নাই, অথবা রাষ্ট্রকে অথবা সেই তারা যে বিপ্লব করেছিল সেই বিপ্লবকে সংঘবদ্ধ করতে ব্যর্থ হয়েছে। সেই জন্য আমি মনে করি এখনকার নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ নেতৃত্ব। এখনকার নেতৃত্বের দায়িত্ব হলো যে বিপ্লবের যে পরে যে আজকের বাংলাদেশ, সেই বাংলাদেশকে সুসংহত করা এবং বিপ্লবের সাথে যারা ছিল তাদেরকে প্রকৃত মর্যাদা দান করা এবং বিপ্লবের বিরুদ্ধে যারা ছিল তাদেরকে উপযুক্ত বিচারের মাধ্যমে শাস্তি কার্যকর করা। আজকে এটি ছিল এই সংক্রান্ত বিষয়। আমি আরেকটি যেটি আপনাদের এই কথার মধ্যে বলতে পারি না, শহীদ আবু তোরাব, উনি একজন সংবাদকর্মী ছিলেন। পৃথিবীতে কোথাও একমাত্র গাজা ছাড়া আমার মনে হয় পৃথিবীতে সংবাদকর্মীদেরকে সরাসরি গুলি করে হত্যার কোনো নজির আমরা দেখি না। একমাত্র ইসরায়েল একটি ক্রিমিনাল রাষ্ট্র, সারা পৃথিবীতে মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে এবং আজকে আমরা সেখানেই দেখেছি মানবতার বিপর্যয়। এবং সাংবাদিকদের একটা আইডি কার্ড থাকে, সাংবাদিকদের পরিচয় থাকে, সেই জন্য সংবাদকর্মী অনেক ঝুঁকি নিয়ে তারা এই সংবাদগুলো তারা সংগ্রহ করেন এবং পরিবেশনা করেন। আমরা দেখি আল জাজিরা হয়তো বেশি দিন হয় নাই, সেটি সাবমিট করা হয়েছে এবং যখনই তদন্ত প্রতিবেদন সাবমিট করা হয় তারপরে বিচারিক কার্যক্রম এটি অর্ডিনেন্সে নিয়ে আপনার